স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 57 ইংলিশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ বাঁকুড়া জিলা স্কুল এবং বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। প্রথমেই রয়েছে রিডিং স্কিল সিন, অর্থাৎ তোমাদের টেক্সট বই থেকে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, অর্থাৎ নিচের পাঠ্যাংশটি মন দিয়ে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। যে প্যাসেজটা তোমাদের এখানে দেওয়া রয়েছে সেটা তোমাদের বইয়ের যে ফার্স্ট লেসনটা রয়েছে সেই লেসন থেকে দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা এটা পড়ে নিয়েছো। তো সরাসরি আমি প্রশ্ন উত্তরে চলে আসছি। এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন বাই অ্যালফাবেট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির বর্ণমালা বলতে লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন? দ্য ন্যারেটর মিনস বাই অ্যালফাবেট অফ নেচার দ্যাট, লেখক এখানে প্রকৃতির বর্ণমালা বলতে বোঝাতে চেয়েছেন যে রক্স, মাউন্টেন, স্টোন, স্টার্স অ্যান্ড আদার ন্যাচারাল থিংস আর দ্য লেটার্স অ্যান্ড সিম্বলস দ্যাট টেল আস দ্য আর্থ স্টোরি। পাথর, পাহাড়, পর্বত, নক্ষত্র এবং আরও অন্যান্য প্রাকৃতিক যে সমস্ত জিনিসগুলো, এইগুলোই হচ্ছে পৃথিবীর গল্প বলার জন্য আমাদের কাছে বর্ণ অথবা চিহ্ন। 2 দাগের প্রশ্নে রয়েছে হোয়াট ক্যান সার্ভ অ্যাজ এ পেজ ইন নেচার্স বুক, অর্থাৎ প্রকৃতির বইয়ের পাতা হিসেবে আমরা কি দেখতে পাই? ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ে এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট্ট পাথর, দ্যাট উই সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড, যেগুলো আমরা দেখতে পাই রাস্তার পাশে পড়ে রয়েছে অথবা পাহাড়ের পাশে পড়ে রয়েছে, মে বি এ লিটল পেজ, সেগুলি হতে পারে এক একটি ছোট পাতা। হাউ ওল্ড ইজ দ্য আর্থ, পৃথিবীর কত বয়স? দ্য আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমাদের পৃথিবী হলো লক্ষ লক্ষ বছরেরও বেশি পুরনো। হোয়াই ওয়ার দেয়ার নো লিভিং বিইংস অন আর্থ লং টাইম ব্যাক, অনেক বছর আগে বা অনেক সময় আগে কেন পৃথিবীতে কোনো জীবিত প্রাণী অথবা উদ্ভিদ বা কোনো জীবনের অস্তিত্ব ছিল না? দেয়ার ওয়ার নো লিভিং বিইংস অন আর্থ লং টাইম ব্যাক, অর্থাৎ অনেক বছর আগে পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব ছিল না। বিকজ অ্যাট দ্যাট টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিইং, কারণ সেই সময় কোনো জীবনের বেঁচে থাকার জন্য পৃথিবীতে উষ্ণতা ছিল না, অর্থাৎ উষ্ণতা এতটাই বেশি ছিল যে কোনো প্রাণী বা উদ্ভিদের সেই সময় পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব ছিল না। বিয়ের দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান দিকে যে বক্স দেওয়া রয়েছে সেই বক্সে ঠিক হলে টি লিখতে হবে এবং ভুল হলে এফ লিখতে হবে। বিফোর অ্যানিমালস দেয়ার ওয়ার অনলি মেন অ্যান্ড বিফোর মেন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন আর্থ, কথাটার মানে হচ্ছে পৃথিবীতে প্রাণীদের জন্ম নেওয়ার আগে সেখানে শুধুমাত্র মানুষ থাকতো এবং মানুষের আগে সেখানে কোনো রকম প্রাণের অস্তিত্ব ছিল না। এটা অবশ্যই ভুল হবে, ফলস। তার কারণ মানুষের আগে পৃথিবীতে প্রাণী ছিল, প্রাণীদের আগে মানুষ ছিল না। সিয়ের দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে। ফসিলস আর ফসিলস হলো দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমাল, অর্থাৎ পুরনো প্রাণীদের অবশেষ। 2 দাগে রয়েছে রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এই যে কবিতাটা এখানে দেওয়া রয়েছে সেই কবিতাটার অর্থটা বোঝো এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে যে কবিতাটা দেওয়া রয়েছে সেটা তোমাদের লেসন 3 উইয়ার 7 থেকে নেওয়া হয়েছে। তো আশা করি তোমরা এটা পড়ে নিয়েছো। তো সরাসরি প্রশ্নে চলে এসো। 1 দাগে রয়েছে হুম ডিড দ্য পোয়েট মিট, কার সাথে কবির দেখা হয়েছিল? দ্য পোয়েট মেট এ লিটল কটেজ গার্ল, কবির সাথে দেখা হয়েছিল একটি ছোট কুঁড়ে ঘরে থাকা মেয়ের বা একটি গ্রাম্য মেয়ের। রাইট এনি টু ফিজিক্যাল ফিচার্স অফ দ্য গার্ল, সেই মেয়েটির শারীরিক দুটি বৈশিষ্ট্যের নাম এখানে লিখতে বলেছে বা উদাহরণ দিতে বলেছে। টু ফিজিক্যাল ফিচার্স অফ দ্য গার্ল, দুটি শারীরিক বৈশিষ্ট্য সেই মেয়েটির। এ, হার হেয়ার ওয়াজ কার্লি অ্যান্ড থিক, তার চুলগুলো ছিল কোচকানো এবং মোটা। বি হচ্ছে হার আইজ ওয়্যার ফেয়ার, তার চোখ দুটি ছিল সুন্দর।
তিনের দাগে রয়েছে পিক আউট এ সেন্টেন্স ফ্রম দ্য পোয়েম, মানে কবিতাটা থেকে একটা লাইন বের করতে বলা হয়েছে। টু শো দ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট হ্যাপি, যেটার মাধ্যমে এটা বোঝাতে চাওয়া হয়েছে যে সেই মেয়েটির সৌন্দর্য কবিকে আনন্দিত করেছিল। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখ দুটি ছিল সুন্দর এবং খুবই সুন্দর। দিস ইজ দ্য সেন্টেন্স উইচ শোজ দ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট হ্যাপি, এটাই হচ্ছে সেই বাক্য যেটার মাধ্যমে বোঝানো যাচ্ছে যে মেয়েটির সৌন্দর্য কবিকে আনন্দিত করেছিল। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, খুব মন দিয়ে পাঠ্যাংশটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ নোবেল ম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস, একটি অভিজাত মানুষ একটা বড় বাড়ি বানিয়েছিল। অন দ্য গেট হি রোড দ্য ওয়ার্ডস, সেই বাড়ির দরজায় তিনি লিখেছিলেন, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড, এই বাড়িটা সেই প্রথম ব্যক্তিটিকে দেওয়া হবে যে প্রমাণ করতে পারবে যে সে সন্তুষ্ট। ওয়ান ডে এ স্ট্রেঞ্জার নকড দ্য গেট, একদিন এক অপরিচিত মানুষ এসে দরজায় কড়া নাড়ল। অ্যান্ড ডিজায়ার টু স্পিক টু দ্য নোবেল ম্যান, এবং সেই অভিজাত মানুষটির সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করলো। আই হ্যাভ কাম সেড হি, সে বলল আমি এসেছি। টু টেক দ্য পজেশন অফ দিস হাউস, এই বাড়ির অধিকার বুঝে নিতে। বিকজ আই ক্যান প্রুভ দ্যাট আই অ্যাম কন্টেন্টেড, কারণ আমি এটা প্রমাণ করতে পারি যে আমি মনের দিক থেকে সন্তুষ্ট। দ্য নোবেল ম্যান সেড, সেই অভিজাত মানুষটি বলল, দেয়ার ইজ নো ট্রেস অফ কন্টেন্টমেন্ট ইন ইউ, তোমার মধ্যে সন্তুষ্টির বা আত্মসন্তুষ্টির কোনো চিহ্নই নেই। ইফ ইউ আর কন্টেন্টেড, যদি তুমি আত্মসন্তুষ্ট হতে, ইউ উড নট উইশ টু গেট পজেশন অফ মাই হাউস, তাহলে তুমি কখনোই আমার বাড়ির অধিকার নিতে আসতে না। সেইং দিস, এটা বলে হি টার্ন দ্য ম্যান আউট, সে সেই মানুষটিকে বাড়ি থেকে বের করে দিল। এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. হোয়াট ওয়াজ পিকিউলিয়ার অ্যাবাউট দ্য নোবেলম্যানস হাউস, সেই অভিজাত মানুষটার বাড়ি সম্পর্কে অদ্ভুত বিষয়টি কী ছিল? Peculiar about the nobleman's house was that he wrote on the gate, this house is to be given to the first man who can prove that he is contented. সেই অভিজাত মানুষটির বাড়ি সম্পর্কে অদ্ভুত বিষয়টি হলো যে সে গেটের উপরে লিখে রেখেছিল এই বাড়িটা সেই মানুষটিকে দেওয়া হবে যে সবার প্রথমে প্রমাণ করতে পারবে যে সে আত্মসন্তুষ্ট। দুয়েরটা রয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারলাইং মেসেজ অফ দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ এই যে পাঠ্যাংশটি দেওয়া রয়েছে এটার মধ্যে লুকিয়ে থাকা যে বার্তাটি, সেই বার্তাটি সম্পর্কে তোমার কি ধারণা, মানে তুমি কি বুঝছো সেই বার্তা সম্পর্কে? আই থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারলাইং মেসেজ অফ দ্য গিভেন প্যাসেজ দ্যাট, আমি এই আনসিন প্যাসেজটার মধ্যে বা এই পাঠ্যাংশটার মধ্যে লুকিয়ে থাকা অর্থ এটাই বুঝলাম যে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ কন্টেন্টেড উইথ দেমসেলভস অর হোয়াট দে হ্যাভ, অর্থাৎ এই পৃথিবীতে এমন কেউ নেই যে নিজের যা কিছু রয়েছে সেগুলিকে নিয়ে বা নিজেকে নিয়ে সন্তুষ্ট। সো উই মাস্ট কন্ট্রোল আওয়ার ডিমান্ড, তাই আমাদের অবশ্যই নিজেদের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। বিয়ের দাগে রয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে তাদের অর্থ এই পাঠ্যাংশের মধ্যে রয়েছে সেটিকে খুঁজে বার করতে হবে। প্রথমেই রয়েছে ওনারশিপ, ওনারশিপ মানে হচ্ছে মালিকানা, এটা হবে পজেশন। আর বিয়েরটা রয়েছে সাইন, সাইন মানে হচ্ছে চিহ্ন, এটা হবে ট্রেস। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ মতো উত্তর দাও। দ্য লিটল মেড রিপ্লাইড কুইকলি, সেই ছোট্ট মেয়েটি দ্রুত উত্তর দিল। আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, এখানে অ্যাডভার্ব হচ্ছে কুইকলি এবং এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর দুয়ের দাগে রয়েছে দে আর ড্যাশ ওয়াচ এ হরর মুভি নাও, এটাকে বলা হচ্ছে ভার্বের সঠিক ফর্মটা বসাতে। তো এখানে অ্যান্সার হবে দে আর ওয়াচিং এ হরর মুভি নাও, তারা এখন একটি ভূতের সিনেমা দেখছে। তিনের দাগে রয়েছে সিমলা ইজ ড্যাশ কুল দেন কলকাতা, সিমলা হচ্ছে কলকাতার থেকে বেশি ঠান্ডা, তো এটা হবে সিমলা ইজ কুলার দেন কলকাতা। চারের দাগে গিভ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ আউট, আউটের সুপারলেটিভ ডিগ্রি লিখতে হবে। সুপারলেটিভ ডিগ্রি অফ আউট ইজ আটমোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ। ফ্রেম এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য হোমোনিম অফ ওয়ান্ডার, হোমোনিম অফ ওয়ান্ডার ইজ ওয়ান্ডার, ওয়ান্ডার দিয়ে বাক্য রচনা হচ্ছে দ্য হাংরি ডগ স্টার্টেড টু ওয়ান্ডার এভরিওয়্যার টু সার্চ ফুড,
ওয়ান্ডার মানে হচ্ছে খোঁজাখুঁজি করা, মানে ক্ষুধার্ত কুকুরটি শুরু করলো চারিদিকে খাবার খুঁজতে। পরের প্রশ্ন হচ্ছে হি সিংস ড্যাশ দ্য রেডিও, হি সিংস অন দ্য রেডিও। এরপরে আমরা চলে আসছি রাইটিং স্কিলে। এখানে বলা হয়েছে ডেভেলপ দ্য ফলোয়িং হিন্টস ইনটু এ শর্ট স্টোরি, মানে একটা ছোট গল্প লিখতে হবে। হিন্টস এখানে দেওয়া রয়েছে সেই হিন্টসগুলোর ওপরে ভিত্তি করে। দ্য ক্লেভার টাইগার অ্যান্ড দ্য ফুলিশ ম্যান, চালাক বাঘ এবং বোকা মানুষ। ওয়ান ডে এ ম্যান ওয়েন টু দ্য জু টু সি অ্যানিমালস, একদা এক মানুষ একটি চিড়িয়াখানায় গিয়েছিল প্রাণী দেখতে। হি স মেনি অ্যানিমালস দেয়ার, সে সেখানে অনেক প্রাণী দেখেছিল। অ্যামং দেম, তাদের মধ্যে, হি নোটিসড এ টাইগার ইন এ কেজ, একটি খাঁচার মধ্যে সে লক্ষ্য করেছিল একটি বাঘ রয়েছে। দ্য টাইগার ওয়াজ ভেরি স্যাড, সেই বাঘটি ছিল খুবই দুঃখী। সাডেনলি ইট ক্রাইড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ম্যান টু ফ্রি হিম ফ্রম দ্য কেজ, হঠাৎই সে চিৎকার করে কাঁদতে শুরু করলো এবং সেই মানুষটাকে অনুরোধ করলো তাকে সেই খাঁচা থেকে ছেড়ে দেওয়ার জন্য। দ্য ম্যান পিটিয়েড দ্য টাইগার, সেই বাঘটিকে দেখে লোকটির দুঃখ হলো। অ্যান্ড আনলকড দ্য ডোর অফ দ্য কেজ, এবং সে সেই খাঁচার দরজাটি খুলে দিল। দেন দ্য টাইগার অ্যাটাকড হিম, তারপর সেই বাঘটা তাকে আক্রমণ করলো। হি ডিড নট প্রিপেয়ার ফর দ্যাট ইভেন্ট, সে সেই ঘটনাটার জন্য প্রস্তুত ছিল না। ফাইনালি দ্য ম্যান ডায়েড, শেষ পর্যন্ত মানুষটি মারা গেল। অ্যান্ড দ্য টাইগার ফেড ইটসেলফ, এবং বাঘটি তার পেট ভরালো। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।